আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের ৭০, ৭১ এবং ৭২তম পর্ব। লিখেছেন ইলমা বেহরোজ। পাতালপুরি নিস্তব্ধতায় ছেয়ে গেছে, কোনো সারা শব্দ নেই। বিথ্রিতে মেয়েগুলো বাধা অবস্থায় পড়ে আছে। পদ্মজা এওয়ানে পালঙ্কে শুয়ে আছে, তার শরীরে বিন্দুমাত্র শক্তি নেই। ঘরের ছাদে অপলক চোখে তাকিয়ে আছে, চোখ দুটি শুষ্ক, এক ফোঁটাও পানি নেই। নিষ্পান হয়ে গেছে সে। বিটুর দরজার পাশের দেওয়াল ঘেঁষে বসে আছে আমির। তার চাহনি এলোমেলো, মস্তিষ্ক অন্যমনস্ক। এক টুকরো ছোট পাথর কামড়াচ্ছে, পাথরটা দিয়ে নিজের দাঁতে আঘাত করছে। মজিদ তীক্ষ্ণ চোখে অনেকক্ষণ যাবৎ আমিরকে পরোক্ষ করছেন। তিনি আমিরের হাবভাব বোঝার চেষ্টা করছেন। আমিরের দুই হাত অনেকক্ষণ ধরে কাঁপছে, এমনকি তার শরীরও কাঁপছে। মজিদ বিস্মিত। আমির দুই হাতে মাথা চেপে ধরে সেজদা মতো উবু হয়, আর্তনাদের মতো শব্দ করে মুখে, দুই হাতে মেঝে খামচে ধরার চেষ্টা করে। খলিল কিছু বলতে চাইলে মজিদ আটকে বললেন, এখন কোনো শব্দ করা ঠিক হবে না, ওর মাথা ঠিক নেই। আমির সোজা হয়ে বসে, তার চোখ দুটি রক্তের মতো লাল হয়ে গেছে। মেঝেতে শুয়ে দুই হাতে নিজের চুল টেনে ধরে কিছু একটা ভাবছে সে। দেখে মনে হচ্ছে সমুদ্রের অতলে সে হারিয়ে যাচ্ছে। পানি খেতে খেতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কোনো দিকে সাঁতরালে কিনারা পাওয়া যাবে ঠাউর করতে পারছে না। মজিদ খলিলকে নিয়ে সরে যান। আমির উঠে দাঁড়ায়, ঘরে পাইচারি করে, ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। ঘাড়ের রক্ত শুকিয়ে গেঞ্জির সাথে লেপটে আছে। আমির চেয়ারে বসে হেলান দিল। চোখ বুঝতেই ভেসে ওঠে পুরনো স্মৃতি। আকাশে লক্ষ লক্ষ তারা, তার মাঝে ছিল একটা মাত্র চাঁদ। আকাশের নিচে পদ্ম নীরের ছাদে আমির পদ্মজাকে দুই হাতে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। মৃদু কোমল বাতাসকে সাক্ষী রেখে পদ্মজা বলেছিল, পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ স্বামীটা আমার, তাই প্রতিটি মেয়ের আমাকে হিংসা করা উচিত। আমির দ্রুত চোখ খুলে ফেলে। তার শরীর বেয়ে ঘাম ছুটছে, অস্থির অস্থির লাগছে। বোতল থেকে পানি বের করে খেলো, তারপর বড় করে নিঃশ্বাস ছাড়লো। এক কোণে পড়ে থাকা শাড়িটা হাতে নিয়ে আগুন ধরিয়ে দিল। যতক্ষণ না পুরো শাড়িটা ছাই হয়েছে, এক দৃষ্টিতে তাকিয়েছিল। ঠোঁট অদ্ভুতভাবে কাঁপছে। সে কি কাঁদতে চাইছে? মজিদ হাওলাদার চেয়ারে বসে সিগারেট ধরালেন। খলিল বলল, আমিরের হাবভাব তো ভালো না ভাই, আলমগীরের মতো না কাম কইরা লাই। মজিদ যে কণ্ঠে বললেন, এরকম হবে না। আমির কখনো নিজের তৈরি করা সাম্রাজ্য ছাড়বে না। তুই বের হয়ে যা, মন্তুরা বসে আছে। খলিল বলল, তুমি এখানে থাকবা? মজিদ বলল, আর কেউ আছে এখানে? মেয়েগুলিকে তো বাকেরের সাহায্য নিয়ে সামলাতে পেরেছি, এখন ওরে বাইরে পাহারা বাদ দিয়ে ভেতরে আসতে বলবো? খলিল বলল, রাগো কেন, আমি তাইলে যাইতাছি। মজিদ বলল, কাঞ্চনপুরের চেয়ারম্যান রে বলে আসবি শুক্রবারের কথা, কোনো ভুল যাতে না হয়। খলিল বলল, আচ্ছা ভাই। খলিল বেরিয়ে যায়। মজিদ ধোয়া উড়ান। পুরো ঘরে সেই ধোয়া ছড়িয়ে পড়ে। আমির এওয়ান দরজার সামনে এসে দাঁড়ালো। স্বাভাবিক হতে তার মাঝরাত অবধি সময় লেগে গেছে। দরজার বাইরে থেকে উকি দিয়ে দেখলো পদ্মজাকে। অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে আছে সে। আমির দরজা ঠেলে ঘরে ঢুকলো। পদ্মজা দরজা খোলার শব্দ শুনেও ফিরে তাকালো না। আমির কথা বলতে গিয়ে আবিষ্কার করলো তার কথা আসছে না, গলা বসে গেছে। সে পদ্মজার পায়ের কাছে গিয়ে বসলো। আমির পদ্মজার পায়ে হাত দিল। পদ্মজা পা সরিয়ে নিল। আমির বেশ খানিক মুহূর্ত বসে থাকে সেখানে, তারপর বলল, সকালে আমরা অন্দরমহলে যাব। পদ্মজা জবাব দিল না। আমিরের এখানে বসে থাকতে অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে সে যতক্ষণ এখানে থাকবে পদ্মজার নিঃশ্বাস নিতে পারবে না। তাই বেরিয়ে যেতে উঠে দাঁড়ালো। দরজার বাইরে পা রাখতেই পদ্মজার শান্ত কণ্ঠস্বর ভেসে আসে, এই শক্তি আর মেধা ভালো কাজে লাগালে এর চেয়ে ভালো রাজত্ব পেতেন, বেহেশত পেতেন, পরিবার পেতেন। আমির শুনেও না শোনার ভান করে দরজা ছাড়ে। এওয়ানের বাইরে দেওয়ালে ঘেঁষে দাঁড়ালো। সেখানে উপস্থিত হলেন মজিদ। আমিরকে উদ্দেশ্য করে বলল, বাবু এদিকে আয়। আমির মজিদ একসাথে সোফায় এসে বসে। আমির ক্লান্ত, ক্লান্তি তার চোখে মুখে। মজিদ বলল, 2 দিন পর শুক্রবার, মনে আছে তো? আমির মনে করার চেষ্টা করলো। শীতে তার শীতবস্ত্র বিতরণ করে, এ নিয়ে বড় সমাবেশ হয়। কত কত গ্রাম থেকে মানুষ আসে। দুনিয়ার লোক দেখানো পাপ পুণ্যের হিসাবের খাতায় হাওলাদার বাড়ির নাম পুণ্যের খাতায় সবার উপরে। আমির নির্বিকার স্বরে বলল, মনি আছে। মজিদ বলল, দেখিস পদ্মজা যেন কোনোভাবে ভেজাল না করে। আমির বলল, আর কি ভেজাল করবে, মেরেই ফেলেছিলাম, আর একটু হলে। মেরে ফেললে খুশি হবে? আমির আচমকা রেগে যায়। মজিদ মৃদু হেসে বলল, মারবি কেন? তোর বউ তোর কাছে রাখবি, শুধু একটু খেয়াল রাখতে বলছি। আমির বলল, কিছু করবে না ও, আমি দ্বিতীয়বার আর ভুল করব না। মজিদ বলল, না হলেই ভালো, কুয়েতে সময় চেয়ে বার্তা পাঠিয়েছি। আমির বলল, সময় দিবে না, আর এত অনুরোধ করার কি আছে, সময় মতো হয়ে যাবে। তুমি এখন সামনের কাজে মন দাও, আমি এই ব্যাপারটা দেখছি। মজিদ আমিরের পিঠে চাপ দিয়ে বললেন, বাঘের বাচ্চা। আমির পূর্বের স্বরেই বলল, যাওয়ার সময় বারেক ভাইকে বলো আসতে। মজিদ বলল, বাইরে কে থাকবে, তুই এখন থাক এখানে। আমির কিছু বলল না। চারিপাশ থমকে আছে, কোথাও কোনো শব্দ নেই। আমির নিজের নিঃশ্বাস নিজেই শুনতে পাচ্ছে। চুপ করে বসে আছে। ঘাড়ের ব্যথাটা বেড়েছে, জ্বালা পোড়া করছে। সে 2-3 বার এওয়ানের দরজার দিকে তাকিয়েছে, হাজারবার নিজের ডান হাতের দিকে তাকিয়েছে।
কেন এমন হচ্ছে সে জানে না। তার এক পাশে যেন রক্ত, অন্য পাশে ফুলের বাগান। ফুলের সুবাস তাকে চুম্বকের মতো টানছে, অন্যদিকে রক্তের রং যে তার পেশা, রীতি, নেশা, দায়িত্ব। আমি ঠোঁট কামড়ে দীর্ঘশ্বাস ছাড়ে দ্রুত পায়ে চলে আসি ওয়ানে। ঘরে আবসা আলো, পদ্মজা ঘুমাচ্ছে, তার হাতে হ্যান্ডকাপ রয়ে গেছে। আমির জুতা খুলে হেঁটে আসে, নয়তো শব্দ শুনে উঠে যাবে পদ্মজা। সে টের পাই তার দুই পা কাঁপছে, প্রবল জড়তা কাজ করছে। তাদের আলাদা দুই পথ এক হতে চাইছে না। একজন মানুষ হয়ে দুই সত্তা নিয়ে বাঁচা যায় না, দুই সত্তা বড় যন্ত্রণার। আমির পদ্মজার পায়ের কাছে বসলো, ফর্সা দুটি পা স্থির হয়ে আছে। আমিরের লুটিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু ছুলো না। পদ্মজার মুখের দিকে চেয়ে রইল অনেকক্ষণ। পৃথিবীর একমাত্র অদ্ভুত মানুষটি বুঝি সে। আমির বিছানায় উঠে বসে, পদ্মজার গলার দাগটা দেখার চেষ্টা করে। পদ্মজা জেগে ওঠে, আমিরের মুখটা ঝুঁকে আছে তার উপর। সে সরে যাওয়ার চেষ্টা করতেই আমির পদ্মজাকে জড়িয়ে ধরে, পদ্মজার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে রাখে। শুনতে পাই পদ্মজার বুকের ধুকপুকানি। পদ্মজা চমকে যায়, পিনপতন নীরবতা বিরাজ করছে, উত্তপ্ত নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছু নেই। পদ্মজা ঢোক গিলে বলল, আপনার রাজত্বে এসে আপনার সাথে পেরে ওঠা আমার পক্ষে সম্ভব নয়, তবে এতটুকু তো বলতেই পারি, আপনার ছোঁয়া আমার কাছে সবচেয়ে নোংরা, অপবিত্র। আমির জবাবে কিছু বলল না, চুপচাপ সরে গেল। পদ্মজা আমিরের পিঠের দিকে তাকায়, বুকটা হাহাকার করে ওঠে। এতক্ষণ সে শক্ত ছিল, আমিরের প্রতি তার বিন্দুমাত্র ভালোবাসা আসেনি, মায়া আসেনি। এখন কেন এমন হচ্ছে? আমিরের সাথে সাথে নিজের প্রতিও ঘৃণা চলে আসে। হাজার মেয়ের জীবন নষ্ট করা এই মানুষটাকে সে এখনো ভালোবাসে, তার মন কাঁদে। পদ্মজা ছাদের মেঝেতে তাকিয়ে মনে মনে হেমলতাকে বলল, তোমার মেয়ে এত খারাপ মানুষ কি করে হলো আম্মা? আমি পাপিকে ভালোবেসে পাপ করছি, ক্ষমা করে দিও আমাকে। ক্ষমা করতে না পারলে অভিশাপে পুড়ে ছাই করে দাও আমাকে। যাদের ভালোবাসাকে বাজি ধরতে হয়, ভালোবাসাকে রক্তারক্তি যুদ্ধে নামতে হয়, বুকের ভেতর ভালোবাসাকে সন্তপূর্ণে লুকিয়ে রাখা যায় না, তারা বোধহয় সবচেয়ে বেশি অসহায়। পদ্মজার দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে ভেজা কণ্ঠে বলল, যেদিন আপনার মনে হবে আপনার দ্বারা আর কারো কোনো ক্ষতি হবে না, পাপ হবে না, সেদিন আমাকে পদ্মাবতী ডেকে জড়িয়ে ধরবেন। আমির নিশ্চুপ রইল, কিছু বলার মতো ভাষা তার মস্তিষ্কে নেই। সে নির্বাক। পৃথিবীতে তিনটা মানুষকে সে ভালোবেসেছে, তার থেকে দুইটো মানুষ তার পাপের জন্য তার থেকে দূরে সরে গিয়েছে, আরেকজন চলে যাওয়ার পথে। তারপরেও আমির পারে না সবকিছু ছেড়ে ছুড়ে দূরে হারিয়ে যেতে। তার ইচ্ছে করে না, সে ভাবতে পারে না। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, আমার মা নেই, বাবা নেই, আমার স্বপ্ন, আশা সবকিছুই তো আপনি ছিলেন। আপনাকে নিয়ে আমি বৃদ্ধ হতে চেয়েছি, সে আপনি আমাকে মেরে ফেলতে চেয়েছেন। শত শত মেয়েকে পিটিয়ে যান ছিনিয়ে নেন। আল্লাহর দোহাই লাগে, আমার কষ্টটা অনুভব করুন। আমি হাসরের ময়দানে কি করে মুখ দেখাবো? মৃত অত্যাচারিত মেয়েগুলোর সামনে কি করে দাঁড়াবো? হাসরের ময়দানে সবাই আমার দিকে ঘৃণা চোখে চেয়ে থাকবে। কলঙ্কিনী আমি, আপনার বউ হয়ে আমি কলঙ্কিনী হয়েছি। মেয়েগুলোর বাবা মাকে আমি কি বলবো? তাদের নারীছেড়া ধনকে ছিনিয়ে নেওয়া পুরুষটিকে আমি ভালোবেসেছি, এই কথা কি করে বলবো? বলতে পারেন? আমির উঠে বসে বেরিয়ে যাই। পদ্মজা কাঁদতে থাকলো, চোখের জল শুকায় না। আল্লাহ তাআলা কোন পরীক্ষায় ফেলেছেন। আমির খুব দ্রুত ফিরে আসি। তার হাতে লম্বা একখানা বস্তু। সে সেই বস্তুটি বিছানার উপর রেখে প্যান্ট থেকে চাবি বের করলো। হ্যান্ডকাপ খুলে পদ্মজাকে বসিয়ে দিল। তারপর পদ্মজার সামনে বস্তুটি ধরে শান্তস্বরে বলল, আমি পারবো না সরিয়ে আসতে। এই তলোয়ার ব্যবহার করা হয়নি, খুব পছন্দ করে এনেছিলাম। তোমার হাতে তুলে দিলাম, যদি পারো মুক্তি দিও আমাকে। কোনো কলঙ্ক রেখো না গায়ে। হাসরের ময়দানেও তুমি সবচেয়ে সুন্দরী, সম্মানিত এবং দামি থাকবে। শুধু বেহেশতে দুইজনের একসাথে রাজপ্রাসাদে থাকার স্বপ্নটা পূরণ হবে না। আমিরের বলা কথাগুলো শুনে পদ্মজার গায়ের পশম দাঁড়িয়ে যায়, বুক ব্যথা শুরু হয়। আমির পদ্মজার দুই হাত মুঠোয় নিয়ে চুমু দিল, তারপর বলল, শেষবার শুইছি, আর ছোবো না, শপথ করছি আর ছোবো না। তারপর ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। পদ্মজার দম বন্ধ হয়ে আসে। মিনিট দুয়েক পার হতেই চাদর খামচে ধরে হাউমাউ করে কান্না শুরু করে। আল্লাহর উপর প্রশ্ন তুলল, আমার ভালোবাসা কি কমতি ছিল আল্লাহ? এমন কেন জীবন দিলে আমায়? আমি কি করব? মৃত্যু দাও আমাকে। পদ্মজা চোখ ভর্তি জল নিয়ে তুষারের দিকে তাকালো। তুষার এক হাত কপালে ঠেকিয়ে বিড়বিড় করে, মাই গড। তার শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায়, চোখে জল চিকচিক করছে। এমন অদ্ভুত ভালোবাসা সে দুটো দেখেনি। একজন খুন হতে চেয়েছে, আরেকজন খুন করে মুক্তি দিয়েছে। ফাহিমা কাঁদছে। পদ্মজা মিষ্টি করে হেসে বলল, আপনি এভাবে কাঁদছেন কেন? ফাহিমা বলল, আমির হাওলাদারের একটা সুন্দর জীবন হতে পারত। আফসোসের স্বরে বলল ফাহিমা। পদ্মজা ফিক করে হেসে ফেলল, বলল, পুলিশ হয়ে ক্রাইম কিং এর জন্য কাঁদছেন? তুষারের বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কঠিন মনের তুষার ভেঙে পড়েছে।
ভালোবাসার অনেক ব্যাখ্যা সে শুনেছে, কিন্তু ভালোবাসা এমনও হতে পারে সে ভাবেনি। তুষার বলল তিনি অবশ্য চেষ্টা করেছিলেন এই জগৎ থেকে বের হতে, কিন্তু পারেননি। তিনি আষ্টে পিষ্টে পাপের রাজ্যে জড়িয়ে গিয়েছিলেন, কিন্তু ভালোবাসার কোনো আদালত থাকলে সেই আদালতে আমির হাওলাদারের সব খুন মাফ। পদ্মজা ঠোঁট কামড়ে হাসে। অনেক কাহিনী, অনেক কান্না তো এখনো বাকি। এরা এটুকুতে কেঁদে অস্থির। তার ভীষণ হাসি পাচ্ছে, ভীষণ। সকালের ঘন কুয়াশার চাদর ঢেকে আছে প্রকৃতি। কাঠের দুইতলা বাড়ির উঠানে শুটিং দলের সবাই বসে আছে। হিমেল হাওয়ার সঙ্গে আসা কনকনে শীত সবাইকে কাবু করে ফেলেছে। সবার মুখ থেকে ধোঁয়া বের হচ্ছে। শাকিল নামের একটা ছেলে উঠানের মাঝে আগুন ধরালো। লিখন আগুন থেকে তাপ নেই। তীব্র ঠান্ডার জন্য শুটিং এগোচ্ছে না, বারবার পিছিয়ে যাচ্ছে। সূর্য যখন আকাশে উদিত হলো, মৃদুলের দেখা মিলল। সে লিখনের সাথে কর্মদন করে বলল, কেমন আছো ভাই? লিখন হেসে বলল, ভালো। এই শাকিল, একটা চেয়ার দিয়ে যাও। শাকিল চেয়ার দিয়ে যায়। মৃদুল বসলো। দুজন বরের গাছের নিচে বসে আছে। সেখান থেকে অলন্দপুরের বড় সড়ক দেখা যায়। লিখন বলল, তারপর কেমন আছো? মৃদুল বলল, জি ভাই, ভালো আছি, একটা দরকারে আইছি ভাই। লিখন মৃদুলের দিকে মুখ করে বসলো। মৃদুল লজ্জা পাচ্ছে। লিখন বলল, পূর্ণার ব্যাপারে কিছু? মৃদুল অপ্রস্তুত হয়ে পড়ে। সত্যি সে লজ্জা পাচ্ছে। ঘাড় ম্যাসেজ করতে করতে বলল, পূর্ণারে কেমনে কি বলতাম বুঝতাছি না, একটু বইলা দাও। লিখন সশব্দে হাসলো। মৃদুলের সাথে যতবার তার দেখা হয় ততবার সে হাসতে বাধ্য। মৃদুল বলল, আমির ভাই আর তুমি এসব অনেক ভালো বোঝো। আমির ভাইরা ডর লাগে, তাই তোমার কাছে আইছি। লিখন বলল, এটা কোনো ব্যাপার? তারপর দূরের পথ চেয়ে বলল, আমার একটা ইচ্ছে ছিল, শীতের জ্যোৎস্নায় নৌকা নিয়ে মাঝ নদীতে যাব। নৌকায় আমি থাকবো, আর আমি যাকে ভালোবাসি সে থাকবে। চারিদিকে জ্যোৎস্না টুপটুপ করে পড়বে। সে সময়টাকে সাক্ষী রেখে বিয়ের প্রস্তাব দিব। মনের সব অনুভূতির কথা জানাবো, কিন্তু আমার ভাগ্যে সেই সময়টা আসেনি। তুমি চেষ্টা করতে পারো। লিখনের কথা মৃদুলের খুব পছন্দ হয়। সে প্রফুল্লিত হয়ে বলল, সুন্দর বলছো ভাই। তারপর মুখ ঘুমট করে বলল, কিন্তু এখন তো জ্যোৎস্না নাই। লিখন বলল, শুনেছি শুক্রবার জ্যোৎস্নার রাত, আমাদের জ্যোৎস্না নিয়ে কাজ আছে। মৃদুল বলল, নায়িকারে ভালোবাসার কথা বলবেন নাকি? লিখন বলল, না, নায়িকা মারা যাবে। মৃদুল উঠানের দিকে তাকিয়ে বলল, ভাই, নায়িকা কোনটা? লিখন আঙ্গুলের ইশারায় একটা মেয়েকে দেখিয়ে বলল, নীল শাল পরা মেয়েটা। মৃদুল মেয়েটাকে দেখে বলল, এ তো আসমানের পরী। লিখন হাসলো, বলল, পূর্ণার সামনে এ কথা বলিও না। দুজন একসাথে হাসলো আর অনেক কথা বলল। মৃদুল কথার ফাঁকে খেয়াল করেছে যে মেয়েটিকে লিখন নায়িকা বলেছে। সে মেয়েটি বারবার লিখনের দিকে তাকাচ্ছিল, দৃষ্টি অন্যরকম। মৃদুল লিখনকে বলল, ভাই, নায়িকা বোধহয় তোমারে পছন্দ করে। লিখন ফিরে তাকাতেই মেয়েটি দ্রুত চোখ সরিয়ে নেয়। লিখন মৃদুলকে বলল, আর ওদিকে তাকিও না, তোমার ধারণা সত্যি। মৃদুল উৎসুক হয়ে এগিয়ে আসে, আগ্রহ নিয়ে বলল, ওনার নাম কি? লিখন বলল, ফারহিনা ত্রিধা। মৃদুল বলল, মাশাল্লাহ, নামের মতোই সুন্দর, তোমার সাথে কিন্তু মানাবে। লিখন একটু হেসে বলল, মানাই তো অনেকজনের সাথেই, আমরা কি সবাইকে পাই? মৃদুল না সূচক মাথা নাড়ালো। লিখন বলল, ত্রিধা ছেলে মানুষ, নতুন এসেছে মিডিয়া জগতে। শুনেছি আমার জন্য নাকি মিডিয়া জগতে এসেছে। আমি যাকে ভালোবাসি তাকে ভুলিয়ে দিয়ে নিজের জায়গা করে নিবে। এটা কি ছেলে মানুষই ভাবনা নয়? লিখন হাসলো মৃদুলও। লিখন বলল, আমরা জীবনে অনেক কিছু চাই, সব কিন্তু পাই না, এটা সম্ভব নয়। আমার কি নেই? সব আছে, কিছুর অভাব নেই। শুধু একটা অংশই ফাঁকা, যে অংশটা কখনো পূর্ণ হবে নাকি জানি না। পূরণ হবে একদিন, এটা ভাবাও ঠিক নয়, কারণ যাকে চাই সে পরস্ত্রী। তবুও মন ভেবে ফেলে, যদি এই আশাটা পূর্ণ হয়, আমার বর্তমানে যা কিছু আছে তা থেকে কিছু একটা হারিয়ে যাবে। এটাই দুনিয়ার নিয়ম, নিয়তি। কিছুর অভাব না থাকলে তুমি কার কাছে দৌড়াবে? কিসের আশায় বাঁচবে? অপূর্ণতা একাধারে সৌভাগ্য এবং দুর্ভাগ্য। মৃদুল বলল, তুমি অনেক বোঝো ভাই। লিখন বলল, এই যে ত্রিধা পাগলামি করে, আমি কিন্তু মানা করি না, তালও দেই না। পাগলামি করে যদি নিজের মনকে তৃপ্ত রাখতে পারে তবে করুক না, সে তো জানে আমার মন অন্যখানে ছোটে। মৃদুল বলল, কতদিন অবিবাহিত থাকবেন? এবার বিয়ে করে নিন। লিখন বলল, আম্মা চিঠি পাঠিয়েছেন, কোনো রাজনীতিবিদের মেয়ের সাথে বিয়ের কথা চলছে, এইবার ফিরে বিয়ে করতেই হবে, নয়তো নাকি বিষ খেয়ে আত্মহত্যা করবেন। এটা কোনো কথা? মৃদুল বলল, এইবার বিয়ে কইরা নেওয়া দরকার, খালাম্মারও তো ইচ্ছে করে ছেলের বউ দেখার। লিখন বলল, মৃদুল, তুমি সব জানো, তুমি খুব ভালো ছেলে, ভালোবাসা বোঝো, তাই তোমার কাছে কিছু বলি। পদ্মজা শুধু একটা নাম না, আমার মনে হয় পদ্মজা শব্দটা একটা প্রাণ, আমার বেঁচে থাকার অনুপ্রেরণা। আমি খুব খারাপভাবে পদ্মজাতে ফেসে গেছি। আমার মাঝে মাঝে দম বন্ধ করা কষ্ট হয়, তখন চেষ্টা করি পদ্মজা নামক মায়াজাল থেকে বেরোতে, কিন্তু পারি না। এই যে বেঁচে আছি,
প্রতি মুহূর্তে মনে হয় পদ্মজা আসবে একদিন, আমার কাছে আসবে। মানুষ তো আশা নিয়েই বাঁচে, আশা পূরণ না হোক। আশা রাখতে তো কোনো দোষ নেই, বাঁচতে তো হবে। ত্রিধা আমাকে ভালোবাসে, আমি বুঝি। যখন শুটিং চলে মুখস্থ ডায়লগগুলো ত্রিধা মন থেকে অনুভব করে আমাকে বলে, কিন্তু আমি কিছু করতে পারি না। আমার তখন খারাপ লাগে। আমি নিজে একজনের প্রেমে ব্যাকুল, তাই অন্য কারো ব্যাকুলতা আমি বুঝি। এখন আমি পদ্মজার অনুভূতি বুঝি। পদ্মজার জায়গায় আমি দাঁড়িয়েছি। ত্রিধা আমাকে পদ্মজার অনুভূতি বুঝিয়ে দিয়েছে। আমি ত্রিধাকে যেমন মনে জায়গা দিতে পারি না, পদ্মজাও আমাকে দিতে পারে না। পদ্মজা আমির হাওলাদারকে খুব ভালোবাসে। আমি নিজের ভালোবাসার সাথে তাদের ভালোবাসাকেও সম্মান করি। তাদের ভালোবাসা অতুলনীয়। বুকে একটু জ্বালাপোড়া হয় ঠিকই, তবে এটাই বাস্তব। ত্রিধার জন্য আমার মায়া হয়। মেয়েটা অন্য কাউকে ভালোবেসে সুখী হতে পারত। ঘুরে ফিরে এমন কাউকে ভালোবেসেছে যে অন্য কাউকে ভালোবাসে। আমার মতো হয়তো পদ্মজাও ভাবে ত্রিধার ভালোবাসাকেও আমি সম্মান করি। সে সত্যি মন উজাড় করে আমাকে ভালোবাসে, কিন্তু আমার পক্ষ থেকে সাড়া দেওয়া সম্ভব নয়। এমনকি আমি ত্রিধাকে জায়নামাজে বসে কাঁদতেও দেখেছি, তবুও আমার মনে ভালোবাসা জন্মায়নি। ভালোবাসা খুব কোমল আর খুব শক্ত হয়। কিছু মানুষ একজনকেই ভালোবাসার জন্য জন্মায়, অন্য কারো ভালোবাসা তাকে ছুঁতে পারে না। তার মধ্যে আমি একজন, হয়তো পদ্মজাও তার মধ্যে আরেকজন। এটাও ভাবতেও খারাপ লাগে। ত্রিধা ভালোবাসে আমাকে, আমি ভালোবাসি পদ্মজাকে। পদ্মজা ভালোবাসে আমির হাওলাদারকে। সবার ভালোবাসাই সত্য। কি কাণ্ড! এই পৃথিবীতে সুখী মানুষ কারা জানো? তোমার মতো মানুষরা। মৃদুল মহাবিষ্ট হয়ে পড়েছে। সে অবাক হয়ে বলল, আমার মতো? লিখন বলল, হ্যাঁ তোমার মতো। তুমি পূর্ণাকে ভালোবাসো, পূর্ণাও তোমাকে ভালোবাসে। তোমাদের তৃতীয় ব্যক্তির যন্ত্রণা সহ্য করতে হয় না। এই ভালোবাসাকে কখনো হারাতে দিও না। কপাল গুনে যাকে চাও সেও তোমাকে চায়। কখনো অসম্মান করো না, ধরে রেখো। ভালোবাসা খুব দামি, যা সবাই পায় না। আমাদের জীবনে মা বাবা, নানা নানি, দাদা দাদি, ভাই বোন অনেক মানুষ আছে যারা আমাদের ভালোবাসে। তবুও আমরা জীবন সঙ্গীর জন্য পাগল হই, তার ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকি। তার ভালোবাসা ছাড়া নিজেকে শূন্য মনে হয়। এই মায়া পৃথিবী সৃষ্টির পর থেকে হয়ে এসেছে। আমিও তেমন একজনকে ভালোবেসে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছি। ঝাপসা ভরে হাঁটছি। এই জায়গায় অন্য কাউকে দেওয়া সম্ভব নয়, তাই আমি বিয়ে করব না। কোনো মেয়েকে জীবন্ত হত্যা করার অধিকার আমার নেই। আমাকে যে বিয়ে করবে সে সুখী হবে না, আমি পারবো না। আমি স্বামী হিসাবে ব্যর্থ হয়ে যাব, কলঙ্ক লেগে যাবে। আমি সেটা হতে দিব না। মনে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করে তাকে সুখী করাটা একটা চ্যালেঞ্জ। আমি এই চ্যালেঞ্জটা নিতে পারবো না, কারণ আমি শতভাগ নিশ্চিত এই চ্যালেঞ্জ আমি হেরে যাব। যে যাই ভাবুক, একাই জীবন কাটিয়ে দিব। ভালোবেসে যাওয়াতেও শান্তি আছে। নিজের স্বার্থে সেই শান্তি আমি নষ্ট করব না। বিয়ের কথা আর কখনো বলো না। আমাকে আমি সামলে নেব। তুমি পূর্ণাকে দ্রুত বিয়ে করে নাও, যাই হয়ে যাক। কেউ কারো হাত ছাড়বে না। একজন পিছিয়ে গেলেই কিন্তু সব শেষ। মৃদুল লিখনের এক হাত ধরে বলল, ভাই তোমারে কি বলবো আমি বুঝতাছি না, কিন্তু পূর্ণারে আমি মরে গেলেও ছাড়বো না। আমি আমার সৌভাগ্য ধরে রাখবো। লিখন মৃদুলের কাঁধে হাত রেখে বলল, ভালো প্রেমিক হয়ে ওঠো, ভালো স্বামী হয়ে ওঠো। তুমি বসো, শুটিং শুরু হবে, পরে আবার কথা হবে। মৃদুল বলল, যাও ভাই। শুটিংও শুরু হয়। মৃদুল উঠে আসে। ত্রিধা নামক সুন্দরী মেয়েটির পরনে শাড়ি, কোমর সমান লম্বা চুল, রূপে কোনো কমতি নেই। তাও ত্রিধা লিখনের আকর্ষণ পাচ্ছে না। ভালোবাসা এত অদ্ভুত কেন হয়? মৃদুল ত্রিধাকে খেয়াল করে। ত্রিধা লিখনের দিকে তাকানোর দৃষ্টি অভিনয় নয়, একদম পূর্ণার মতো। পূর্ণা যেভাবে তার দিকে তাকায় ঠিক সেরকম। লিখন ত্রিধার হাত ধরতেই ত্রিধার চোখ মুখে একটা আনন্দ ছিটিয়ে পড়ে। একমাত্র শুটিংই পারে তাকে লিখনের কাছাকাছি নিয়ে আসতে। মৃদুলের শরীরটা কেমন জানি করে ওঠে। ভালোবাসার জগতে কত রূপের ভালোবাসা রয়েছে। পূর্ণার কথা খুব মনে পড়ছে। মৃদুল লিখনকে না বলেই বেরিয়ে পড়ে। বড়ই গাছের নিচে দুইটা খালি চেয়ার পড়ে থাকে। চারিদিকে মিষ্টি রোদ ছড়িয়ে পড়েছে। সকাল সকাল পূর্ণা, প্রেমা, বাসন্তী, প্রান্ত সবাই মিলে হাওলাদার বাড়িতে চলে আসে। সবাই খুব চিন্তিত। তারা নিজের চোখে পদ্মজাকে দেখতে চায়। পদ্মজা গলায় মাফলার পরেছে, যেন গলার দাগ দেখা না যায়। তার ঘরের সামনে একজন লোক সবসময় ঘুরঘুর করছে। আমির পাহারাদার রেখেছে। এছাড়া নজর রাখার জন্য লতিপাতও আছেই। পূর্ণা, প্রেমা ঘরে ঢুকেই চিৎকার করে আপা বলে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা যেন প্রাণ ফিরে পায়। খুশিতে তার চোখে জল চলে আসে। সে দুই বোনের মাথায় চুমু দিয়ে বলে, আমার বোনেরা। পদ্মজার গালের ক্ষতস্থান সবার আগে প্রেমা খেয়াল করলো। সে প্রশ্ন করলো, আপা তোমার গালে কি হয়েছে? পদ্মজা হাসার চেষ্টা করে বলল, ব্যথা পেয়েছি। পূর্ণা পদ্মজার ক্ষতস্থান ছুঁয়ে বলল, আপা এতটা কেমন করে হলো, কবে হলো? আমির ঘরে প্রবেশ করে। পূর্ণাকে জবাব দেয়। ঢাকা যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। পদ্মজা আমিরের দিকে তাকালো। রাতের পর তার আর সাক্ষাৎ পাওয়া যায়নি। ফজরে অন্তর্মহলে রেদওয়ান নিয়ে এসেছে। আমির পদ্মজার দিকে তাকালো না। সে টেবিলের উপর থেকে একটা কলম তুলে নিল, তারপর আসছে বলে চলে যায়। পদ্মজার মুখে বসে গেছে বানানো কথা। পূর্ণা উত্তেজিত হয়ে প্রশ্ন করে, আপা দুর্ঘটনা মানে কেমনে কি হলো?
পদ্মজার মিথ্যে বলতে অস্বস্তি হচ্ছে। সে বলল, যা হয়ে গেছে হয়েই গেছে, এখন তো ভালো আছি, দুর্ঘটনা মনে রাখতে নেই, এসব নিয়ে কোনো আলোচনা না। পূর্ণা খুব কষ্ট হচ্ছে। পদ্মজার ফর্সা গালে ক্ষতটা ভেসে আসে, ভয়ানক দেখাচ্ছে। পূর্ণা পদ্মজাকে জড়িয়ে ধরে। পদ্মজা টের পায় পূর্ণা কাঁদছে। পূর্ণা এত কেন ভালোবাসে? পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদে না, এইটুকুর জন্য কেউ কাঁদে? পূর্ণা কান্না মাখা স্বরে বলল, মনে হচ্ছে আমি ব্যথা পেয়েছি। পদ্মজা পূর্ণাকে সামনে দাঁড় করায়। পূর্ণার দুই গালে হাত রেখে বলল, আমার কান্দুনি রে। পূর্ণা হাসে, তার সাথে পদ্মজাও হাসে। হাসে প্রেমা, প্রান্ত, বাসন্তী। পদ্মজা পাতাল ঘরে থাকা মেয়েগুলোর কথা মনে পড়ে যায়। সেই মেয়েগুলোর মা বোন বাবাও তো অপেক্ষা করে আছে, আশায় আছে একদিন তাদের মেয়ে বা বোন ঘরে ফিরবে। পদ্মজার বুক ফুলে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। কিছুতেই মেয়েগুলোকে কুরবানি হতে দেওয়া যাবে না। সে তার সবকিছু ত্যাগ করে হলেও বাঁচাবে। পূর্ণারা দুপুরে চলে যায়। আমির ঘরে আসে। দরজা থেকে পদ্মজাকে বলে, কারো কাছে কিছু বলার চেষ্টা করবে না, বোনদেরও না, নিজেকে নিয়ন্ত্রণ রাখবে। কাউকে কিছু বললে তোমার বোনদের ক্ষতি হবে। বাইরে শান্টু আছে, বাড়ির গেটেও দুইজন আছে। বাইরে থেকে কেউ যেন না আসে, শুধু তোমার পরিবার ছাড়া। বেরোবার চেষ্টা করো না। আমির কথা শেষ করে ঘুরে দাঁড়ায়। পদ্মজা প্রশ্ন করে, আম্মার কাছে আমাকে যেতে দেওয়া হচ্ছে না কেন? আম্মা অসুস্থ, ওনাকে আমি দেখতে চাই। আমির বলল, বলে দিচ্ছি, যেতে দিবে। পদ্মজা বলল, পূর্ণাকে বিয়ে দিতে চাই খুব দ্রুত, প্রেমাকেও। আমির ঘুরে দাঁড়ালো, বলল, প্রেমাকেও কেন? পদ্মজা বলল, আমার ভবিষ্যৎ আমি জানি না, হয় জেল নয়তো মৃত্যু, কিছু একটা হবেই। তাৎক্ষণিক আমির কিছু বলার খুঁজে পেল না। সময় নিয়ে বলল, মৃদুল আর পূর্ণাকে গতকাল সন্ধ্যায় মেলায় দেখেছি, মৃদুলের সাথে কথা বলতে পারো? পদ্মজা অবাক হয়ে জানতে চাইল, সত্যি কি করছিল? আমির বলল, মেলায় কি করতে চাই? পদ্মজা বুঝতে পারে। সে বলল, ছোট ভাই আপনার মতো না, তার কোনো নিশ্চয়তা আছে? আমির বলল, মৃদুল আমাদের বংশের না, তাই আমার সাথে নেই, বাইরে কিছু করে নাকি জানি না। পদ্মজা জবাব না শুনেই আমির চলে যায়। পদ্মজা ভাবতে বসে, মৃদুল অনেক সুন্দর একটা ছেলে। পূর্ণাকে সত্যিই ভালোবাসে নাকি এমনি ঘুরতে গিয়েছিল? একটা ছেলে মেয়ে এমনিতে মেলায় ঘুরতে যাবে না, তাদের সমাজ তো এমন নয়। পদ্মজা দৌড়ে বেরিয়ে আসে। আমিরকে ডাকলো, শুনুন। আমির দাঁড়ালো। পদ্মজা বলল, আমি ছোট ভাইয়ের সাথে কথা বলতে চাই। আমির বলল, সন্ধ্যায় কথা হবে আমার সামনে। ফরিনার অবস্থা করুন। পদ্মজা সব জেনে গেছে। জানার পর অসুস্থতা কয়েক গুণ বেড়ে গেছে। মৃত্যুর প্রহর গুনছে। পদ্মজা ঘরে ঢুকে দেখে ফরিনা চোখ বুজে শুয়ে আছে। পদ্মজা ফরিনার শিওরে গিয়ে দাঁড়ালো, ডাকলো, আম্মা। ফরিনার বুক ছাদ করে উঠল। তিনি চট করে চোখ খুললেন। চোখ ভরে জল ওঠে। তিনি উঠতে চান না। পদ্মজা ধরে। ফরিনা কেঁদে উঠলেন। কেঁদে ওঠে পদ্মজাও। দুজনকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদে। ফরিনা চোখের জল মুছে বললেন, আজরাইল আমার ঘরে ঘুরতাছে, তোমারে না দেখে আমি কেমনে মরি কত? পদ্মজা বলল, এসব বলবেন না আম্মা, আমার মা নেই, আপনি আমার মা। ফরিনা বুক ভরে নিঃশ্বাস নিয়ে বললেন, এখন আমি শান্তিতে মরতে পারবো, তোমারে আমার অনেক কথা কওনের আছে। পদ্মজা ফরিনার এক হাত মুঠোয় নিয়ে ভেজা কণ্ঠে বলল, আপনার ছেলের সম্পর্কে সব জানি আম্মা, আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয়েছে। ফরিনা ঘৃণায় কপাল কুঁচকে ফেললেন। বললেন, বাবু আমার গর্ভরে কলঙ্কিত করছে। পদ্মজা বলল, আপনি উত্তেজিত হবেন না আম্মা। ফরিনা বলল, আমি তোমারে কইতে কেউ কইতে পারি নাই, আমারে মাফ কইরা দাও। তোমার জীবনটা আমার কোলাঙ্গার সন্তানের লাইগা নষ্ট হইয়া গেছে। ও মা, ওরা তোমারে মারছে? পদ্মজা বলল, না আম্মা, আমাকে কেউ মারেনি, আপনি শান্ত হন, আমি চলে এসেছি, আপনি সুস্থ হয়ে যাবেন, তারপর আর আপনার কোনো কষ্ট হবে না। ফরিনা চোখ বড় বড় করে তীব্র ঘৃণা আর রাগ নিয়ে বললেন, আমি যদি মইরা যাই, তুমি বাবুর বাপের মাথাটা কাইটা আমার কবরে রাই খাইবা, আমার আদেশে এইটা, তাহলে আমার আত্মাটা শান্তি পাইব। ফরিনা ছটফট করছেন, শ্বাস নিচ্ছেন অনেক কষ্টে, রাগে শরীর কাঁপছে, বিছানায় দুর্গন্ধ, চোখ মুখ শুকিয়ে একটু হয়ে গেছে। পদ্মজা দুই হাতে ফরিনাকে জড়িয়ে ধরল শান্ত করার জন্য। বলল, আম্মা শান্ত হন, আল্লাহ সব পাপের জন্য শাস্তি আগে থেকেই বরাদ্দ করে রেখেছেন, সবার শাস্তি হবে, হতেই হবে। ফরিনা বলল, শরীরের বাচ্চা আমার সাথে কি করছে আমি তোমারে কইতে চাই, তুমি শুনো আমার কথা। পদ্মজা বলল, সব শুনবো আম্মা, সব শুনবো। লতিফা বাবু বলল, খাবার নাকি খাচ্ছেন না, এখন খাবেন, ওষুধ খাবেন, ঘুমাবেন, তারপর একটু সুস্থ হয়ে সব বলবেন। আপনার গা পুড়ে যাচ্ছে জ্বরে, কাঁপছেন আপনি, শান্ত হন আপনি। ফরিনা আবল তাবল বলতেই থাকেন। মানুষটার মৃত্যু যেন ঘনিয়ে এসেছে। পদ্মজা বিছানা পরিষ্কার করে ফরিনার শরীর মুছে দেয়, নতুন শাড়ি পরিয়ে খাইয়ে দিল, তারপর জোর করে ঘুম পাড়ায়, লম্বা করে নিঃশ্বাস ছাড়ল। মানুষটার অতীত কতটা ভয়ঙ্কর সে জানে না, তবে শুনতে চাই। সবকিছুর জন্য বড় কোনো উদ্যোগ নিতে হবে। পদ্মজার নিজের মায়ের একটা কথা মনে পড়ছে, তিনি সবসময় বলতেন, প্রতিটা মানুষ কোনো না কোনো উদ্দেশ্যে জন্মগ্রহণ করে। যদি এই কথাটি সত্য হয়, তবে হাওলাদার বংশের শেষ পুরুষদের ধ্বংস করাই তার জন্মের উদ্দেশ্য, সে শতভাগ নিশ্চিত।
সন্ধ্যা নেমেছে কিছুক্ষণ পূর্বে, আজ আকাশ পরিষ্কার, কুয়াশা নামেনি। সন্ধ্যার নামাজ আদায় করে পদ্মজা নিজের ঘরে বসে আছে, অপেক্ষা করছে মৃদুলের জন্য। নিস্তব্ধতা ভেঙে পায়ের শব্দ ভেসে আসে। আমির ঘরে প্রবেশ করে, পদ্মজার থেকে দূরে চেয়ার নিয়ে বসে, তারপর প্রবেশ করলো মৃদুল। মৃদুলের বুক কাঁপছে, সে চিন্তিত। পদ্মজা মৃদুলকে সালাম দিল, তারপর বলল, বসুন ছোট ভাই। মৃদুল বসলো, সে বুঝতে পারছে না কি হতে চলেছে। শঙ্কিত সে। গোপনে ঢোক গেলে একবার আমিরকে, আরেকবার পদ্মজাকে দেখলো। পদ্মজা বলল, কেমন আছেন? মৃদুলের অস্বস্তি হচ্ছে, সে দ্রুত জবাব দিল, ভালো আছি ভাবি, কোনো সমস্যা হয়েছে? পদ্মজা বলল, না কোনো সমস্যা হয়নি। কেমন লাগছে এখানে? খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে? মৃদুল বলল, জি ভাবি, সব ঠিক আছে, ভালো লাগছে। রানী আপার কথা খুব মনে পড়ে। পদ্মজা আক্ষেপের স্বরে বলল, রানী আপা কেন যে এমন করলো, যদি ফিরে আসতো? মৃদুল নিরুত্তর। পদ্মজা আমিরের দিকে তাকালো। আমির নিশ্চুপ, সেই আলোচনায় যাবে না। পদ্মজা মৃদুলকে বলল, আচ্ছা সোজাসুজিভাবে কথা বলি, পূর্ণার সাথে আপনার সম্পর্ক কি? পদ্মজার প্রশ্ন শুনে মৃদুলের দম গলায় সে আটকে যায়। সামনে বড় ভাই আমির হাওলাদার, যাকে সে ভয় পায়, আর প্রশ্ন করছে পূর্ণার বড় বোন, যে বোনকে পূর্ণা সবচেয়ে বেশি ভয় পায় আর ভালোবাসে। এমন পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বুঝবে তখন কেমন অনুভূতি হয়। মৃদুলকে চুপ থাকতে দেখে পদ্মজা বলল, বলুন ছোট ভাই। মৃদুল বুক ভরে নিঃশ্বাস নিয়ে আবার ছাড়লো, তারপর বলল, কোনো নাম নেই, আমি পূর্ণারে পছন্দ করি আর পূর্ণা আমারে। পদ্মজার বুক থেকে ভারী বোঝাটা নেমে যায়। মৃদুল এক প্রশ্নে সত্য কথা বলতে পেরেছে ভেবে আনন্দ হচ্ছে। কথাবার্তা বাড়ানো সম্ভব নয়, হাতে সময় নেই। তাই সে নড়ে চড়ে বসে বলল, আপনি বা আপনার পরিবার বিয়ের জন্য প্রস্তুত আছেন? পূর্ণাকে বিয়ে করতে চান? মৃদুল আবারও আমির পদ্মজাকে দেখলো। আমির তার দিকে একধানে তাকিয়ে আছে, সে নীরব দর্শক। মৃদুল বুঝতে পারছে না কিভাবে জবাব দিলে ভদ্র দেখাবে। প্রেমিকার অভিভাবকের সাথে কথা বলার জন্য আলাদা কলিজা লাগে। মৃদুল এক হাতে মাথা চুলকায়। পদ্মজার কেন যেন হাসি পায়, কিন্তু চোখে মুখে গাম্ভীর্য ধরে রাখে। এই মুহূর্তে সে পাত্রীর অভিভাবক। মৃদুল ধীরে সুস্থে বলল, আম্মা আব্বা অনেকদিন ধরে বিয়ের কথা বলতেছে, আমি রাজি ছিলাম না, এখন রাজি আছি। পদ্মজা মৃদুলকে আগাগোড়া পরোক্ষ করে নিয়ে বলল, বিয়ের ক্ষেত্রে গায়ের রং নিয়ে আপনার মতামত কি? প্রশ্ন শুনে মৃদুল থতমত খেয়ে গেল। মনে হচ্ছে সে পরীক্ষা দিতে এসেছে। ম্যাট্রিক পরীক্ষায় যা পারেনি, লেখেনি, চুপচাপ বসে সময় গুনেছে কখন ছুটি হবে। কিন্তু এখন তো জিততেই হবে, জীবন মরণ প্রশ্ন। সকালে যে কার মুখ দেখে উঠেছিল? মৃদুল মুখখানা একটুখানি করে বলল, জানি না ভাবি, আমার চোখে আগে কালা সাদার ভেদাভেদ ছিল, কিন্তু এখন নেই। কেন নেই জানি না, হুট করে মনে হইতেছে। চামড়ায় যায় আসে না, মনের টানটাই আসল। যারে ভালোবাসা যায় তার সবকিছুই ভালোবাসা যায়, সবকিছুর উপরে ভালোবাসা। ভালোবাসার সামনে সবকিছু তুচ্ছ। মৃদুলের কথা শুনে পদ্মজার বুকটা কেমন করে ওঠে। সে আর চোখে আমিরের দিকে তাকালো। আমিরও আর চোখে তাকায়। দুজনের চোখাচোখি হতেই আমির উঠে চলে যায়। মৃদুল ভেবা চাকা খেয়ে গেল। বলল, ভাবি ভুল কিছু কইছি? ভাই রাগ কইরা চইলা গেল? পদ্মজা লুকোনো যন্ত্রণা হজম করে নিয়ে বলল, ভালো কথা বলছেন, আমি কথা বাড়াবো না। পূর্ণাকে বিয়ে করতে ইচ্ছুক হলে দ্রুত নিজে বাড়ি ফিরে যান, অভিভাবক নিয়ে আসুন, আমি আমার বোনকে বিয়ে দিব। আপনার পরিবার রাজি থাকলে আমার আপত্তি নেই, আমার বোন আমার দায়িত্বে। আমি চাই না সে বিবাহ বহির্ভূত সম্পর্কে বেশি দিন থাকুক। আশা করি দ্রুত সবকিছু হবে। মৃদুল খুব অবাক হয়। সে ভেবেছিল পদ্মজা রাজি হবে না, তাকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, কিন্তু পদ্মজা তো রাজি। মৃদুলের নিজেকে সৌভাগ্যবান মনে হতে থাকে। সকালে কোনো সৌভাগ্যবানের মুখ দেখে উঠেছিল, মনে করতে পারলে সে তাকে একটা খাসি দিবে বলে ভাবে। মৃদুল চট করে চেয়ার ছেড়ে উঠে পদ্মজাকে সালাম করতে ঝুঁকল। পদ্মজা আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায়। সে দ্রুত বিছানার উপর পা তুলে ফেলল আর বলল, আস্তাগফিরুল্লাহ। ছোট ভাই, আপনি আমার বড়। মৃদুল আনন্দে আত্মহারা। তার মধ্যে প্রবল উত্তেজনা কাজ করছে। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না। এত দ্রুত হুট করে এমন সুন্দর প্রস্তাব পাবে সে ভাবেনি। ঠোঁটে হাসি রেখে বলল, আমি শনিবারেই বাড়ি যাবো, রবিবারেই আম্মা আব্বারে নিয়ে আসবো, আপনি চিন্তা করেন না। মৃদুলের নিঃশ্বাস শোনা যাচ্ছে। সে ভীষণ উত্তেজিত বোঝাই যাচ্ছে। পদ্মজা পানি খেতে বলল। মৃদুল পানি পান করে, তারপর বলল, আসি ভাবি। পদ্মজা বলল, যান, আল্লাহ আপনার ভালো করুক। মৃদুল তাড়াহুড়ো পায়ে বেরিয়ে যায়। পদ্মজা হাসে। মৃদুল একদম পূর্ণার মতো ছটফটে চঞ্চল। আমির জানালার ধারে দাঁড়িয়েছিল। পদ্মজাকে হাসতে দেখে তার ঠোঁটে হাসি ফুটে ওঠে। ধীর পায়ে জায়গা ত্যাগ করে বারান্দায় গ্রিল ধরে দাঁড়ায়। দূর আকাশে চোখ রেখে কি যেন ভাবে। তখন রিদওয়ান আসে। আমিরকে জানায় শুক্রবারে সমাবেশ হচ্ছে না। আমির প্রশ্ন করল, কেন? রিদওয়ান বলল, শীতের কাপড় এখনো আসেনি, কাল দিন পরেই শুক্রবার। আমির বলল, আব্বার কাজই এমন, ভাগ্য ভালো গ্রামবাসীকে আগে দাওয়াত দেওয়া হয়নি, শুধু চেয়ারম্যানদের দেওয়া হয়েছিল। সমাবেশ যে হচ্ছে না তাদের জানানো হয়েছে। রিদওয়ান বলল, হয়েছে, তুই কি আমার সাথে বের হবি?
আমির বলল আমি অন্যদিকে যাব। রেদওয়ান বলল রাতের ঘটনাটা শুনলাম, আরবিদের লাশটা কি করা হয়েছে? আমির বলল যা করা হয় তাই করা হয়েছে, বাঁচানোর চেষ্টা করা হয়েছিল, অতিরিক্ত রক্তক্ষরণের জন্য সম্ভব হয়নি। রেদওয়ান বলল আমি ঘুমে না থাকলে এমন কিছু হতো না। আমিরের মেজাজ বিগড়ে যায়। সে বলল তুই ঘুমালি কেন? রেদওয়ান বলল তুই বইয়ের প্রতি দরদ দেখিয়ে আমাদের দলের একজন বিশ্বস্ত শক্তিশালীকে হারালি। আমির কিছু বলল না। রেদওয়ান বলল পদ্মজার বুকেও ভয় ডর নেই, সব দোষ তোর। আমির ক্রোধ নিয়ে বলল আমার সাথে গলা উঁচিয়ে কথা বলবি না। রেদওয়ান বলল কি করবি, মারবি মার। আমির দাঁতে দাঁত লাগিয়ে কিরমির করে বলল রেদওয়ান মুখ নিয়ন্ত্রণ কর, নয়তো বিছানায় না সোজা কবরে যাবি, পুরনো প্রতিশোধ নিয়ে নিব। রেদওয়ান আমিরের দিকে অগ্নিদৃষ্টি ছুড়ে দিয়ে চলে যায়। আমির গিল খামছে ধরে, তার কপাল থেকে ঘাম ঝরতে থাকে। রেগে গেলেই তার কপাল ঘেমে যায়। ফরিনার ঘর অন্ধকারে ডুবে আছে। মজিদ হাওলাদার আলাদা থাকেন। পদ্মজা ঘরে ঢুকে আগে হারিকেন জ্বালায়। বিছানার এক কোণে রেখে ফরিনার পাশে বসলো। ফরিনা ঘুমাচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছেন ঘন ঘন। দেখে মনে হচ্ছে কেউ রুহুর গলা চেপে ধরে রেখেছে। ফরিনা নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছেন। পদ্মজার বুকটা ব্যথায় ভরে ওঠে। সে ফরিনার চুল বিলি কেটে দেয়। আরেক হাত ফরিনার এক হাত শক্ত করে ধরে। হাত দুটো নিস্তেজ নরম, যেন মরে গেছে। পদ্মজার কষ্ট হয়। মনে পড়ে প্রথম হাওলাদার বাড়িতে প্রবেশ করার কথা। কত মানুষ ছিল। লাবণ্য বিলেতে পড়তে চলে গেছে। শুনেছে লাবণ্য বিলেতে এক ছেলেকে বিয়ে করতে চলেছে। আমির অনুমতি দিয়েছে। ফরিনা কষ্ট পেয়েছেন। রানিয়াপা কোথাও চলে গেল কে জানে। কষ্টের পরিমাণ কতটা বেশি হলে একটা মানুষ এভাবে হারিয়ে যায়। মদনকে আর সারাদিন দেখা যায়নি। কোথায় সে? ফরিনা চোখ খুললেন। পদ্মজাকে দেখে মৃদু হাসলেন। পদ্মজা বলল কেমন আছেন আম্মা? কোথায় কষ্ট হচ্ছে? ফরিনা পদ্মজার এক হাত ধরে বলল তুমি আইসো মা? পদ্মজা বলল আসছি আম্মা, কিছু লাগবে? ফরিনার কথা বলতে খুব কষ্ট হচ্ছে। সারা শরীর আগুনে পোড়ার মতো জ্বালা পোড়া করছে। ঘরটাকে মৃত্যুপরী মনে হয়। পৃথিবী তাকে আর রাখতে চাইছে না, ঠেলে যেন সরিয়ে দিচ্ছে অজানা জগতে। তিনি সময় নিয়ে বললেন কিছু লাগবে না মা, তুমি আমারে ধৈর্য রাখো। পদ্মজা ফরিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল আসি আম্মা, আমি আসি তো। ফরিনা হারিকেনের নিভু আলোয় পুরো ঘরটাকে দেখলেন। পদ্মজাকেও দেখলেন। আচমকা ডান পা বিরতিহীনভাবে কাঁপতে থাকে। তিনি পদ্মজার শাড়ির খামচে ধরে ভয়ার্ত স্বরে বলল আমারে নিয়ে যাইতাছে, আমারে ধরো পদ্মজা, আমারে ধরো, যা যা এখান থাইকা যা। তিনি কাঁদতে থাকে। পদ্মজা ভয় পেয়ে যায়। এক হাতে ফরিনার ডান পা চেপে ধরে। ধীরে ধীরে কাঁপাকাঁপি থেমে যায়। পদ্মজা দ্রুত ফরিনাকে পানি পান করালেন। তারপর বললেন কিছু হয়নি আম্মা, কেউ নেই এখানে, আপনি মিছামিছি ভয় পাচ্ছেন। ফরিনা ভীতু কণ্ঠে উচ্চারণ করলেন কেউ নেই? পদ্মজা বলল না নেই, ঘুমানোর চেষ্টা করুন আম্মা। ফরিনা পদ্মজার দুই হাত আঁকড়ে ধরে চোখ বুঝেন। পদ্মজা ছাড়া মানুষটার কেউ নেই। তিনি পদ্মজাকে কতটা বিশ্বাস করেন, ভরসা করেন, সেটা হাত ধরে রাখা দেখেই বোঝা যাচ্ছে। বসে থাকতে থাকতে পদ্মজার চোখ দুটি লেগে আসে। তখন ফরিনা চোখ খুলে বললেন আমার আম্মার নাম ফুলবানু ছিল, রামপুরার সেরি। পদ্মজার ঘুম ছেড়ে যায়। সে নড়ে চড়ে বসে। আরও একটি জীবনের গোপন অধ্যায়ের সাক্ষী হতে চলেছে পদ্মজা। ফরিনার চোখের দৃষ্টি ছাদে। তারা দুজন ছাড়া কোথাও কেউ নেই। বাইরে থেকে শিয়ালের হাঁক ভেসে আসছে। ফুলবানু দেখতে সুন্দর ছিল বলে তার নাম ফুলবানু হয়। ফুলবানুর মা মারা যায়, তখন ফুলবানুর বয়স 6। বাবার আদরেই বড় হয়। যখন ফুলবানুর 14 বছরের বয়স, তখন বনেদি এক পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে। তাদের যৌতুকের চাহিদা অনেক, তাও ফুলবানুর বাবা রাজি ছিলেন। জমিজমা গরু ছাগল বেচে মেয়ের বিয়ে দিলেন। একটাই যে মেয়ে ছিল, মেয়ের সুখী সব। ফুলবানুর সংসার 2 মাসের বেশি ভালো চায়নি। স্বামী চাপ দেয় যৌতুকের জন্য। ফুলবানু সে খবর তার বাবার কাছে পাঠায়। ফুলবানুর বাবা শেষ সম্বল বাড়িটাও বিক্রি করে দেন। মেয়েকে সুখী করে নিজেই নিরুদ্দেশ হয়ে যান। বেছে নেন অনিশ্চিত জীবন। মানুষটার খবর আর পায়নি ফুলবানু। বেঁচে আছে কিনা মরে গেছে সে জানে না। বিয়ের বছর খানিকের মাথায় জন্ম হয় ফরিনার। ফুলবানুর শ্বশুর বাড়ি অপেক্ষায় ছিল ছেলের আশায়। মেয়ে দেখে তারা কপাল কুঁচকায়। এদিকে ফুলবানুর স্বামীর সম্পর্ক হয়েছে আরেকটা বুনেদি ঘরের মেয়ের সাথে, যার বয়স ফুলবানুর স্বামীর চেয়েও বেশি। মেয়ে জন্ম দেওয়ার অপরাধে ফুলবানুকে সহ ফরিনাকে রাস্তায় ফেলে দেয় তারা। ফুলবানুর স্বামী বিয়ে করে বনেদি ঘরের সেই মেয়েকে যৌতুক দিয়ে ভরিয়ে দেয় ঘর। সেখানে এদিন ফুলবানুর জায়গা হয়নি কিছুতেই। রাস্তায় কত মানুষ ছেড়ে খায় তাকে। তবুও রক্তাক্ত অবস্থায় ফুলবানু ধরে রাখে তার আদরের একমাত্র কন্যা ফরিনাকে। মানসিক ভারসাম্য হারিয়ে অলন্দপুরের বাজার বেছে নেয় ফুলবানু। এক পাগলির মেয়ে হিসাবে বড় হতে থাকে ফরিনা। বয়স বাড়তে বাড়তে 12তে এসে ঠেকে। সেই সময় এক চন্দ্রহীন রাতে মজিদের শিকার হন ফরিনা।